ওকে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এখানে খেয়াল করতে পারছেন। সিরিয়াল নাম্বার 1 এর রয়েছে রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 2। এই 2 হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 1 এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের রয়েছে পার্ট 2 এবং নেক্সট যে সিরিয়াল নাম্বার 2 এর যে সাবজেক্টটা রয়েছে ট্র্যাডিশনাল কান্ট্রি গেমস। এখানে আমরা অনেকগুলো মাইনর গেমস সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন আঞ্চলিক খেলাগুলো নিয়ে আমরা এই সাবজেক্টের মধ্যে আমরা অনেকগুলো আঞ্চলিক খেলা জানতে পারবো। এরপরে রয়েছে নাম্বার 3 ফুড এন্ড নিউট্রিশন এন্ড ফুড, আরো একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাও আমাদের এই সেকেন্ড সেমিস্টারে রয়েছে। এছাড়া রয়েছে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন, এছাড়া রয়েছে ন্যাশনাল ডেজ এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমাদের বিভিন্ন টাইপের সোশ্যাল অ্যাক্টিভিটিস। পাশাপাশি আমাদের জাতীয় দিবস, বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় দিবস রয়েছে, সেইগুলা সম্পর্কে আমরা এই সাবজেক্টেও জানতে পারবো। নেক্সট আমাদের যে সাবজেক্ট রয়েছে মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশনের টিচিং মেথড সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা চেষ্টা করব এটারও প্র্যাকটিক্যাল পার্ট রাখার জন্য। প্র্যাকটিক্যাল পার্ট বলতে কিভাবে ফিজিক্যাল এডুকেশন ক্লাস কন্ডাক্ট করতে হয়, কিভাবে ক্লাস নিতে হয়। সো এই প্রসেসটা আমরা A to Z আমরা অনলাইনেও যদি সম্ভব হয় সেটা আমরা চেষ্টা করব যে এটার প্র্যাকটিক্যাল পার্টটা অনলাইনে করার জন্য। এটার পাশাপাশি আমাদের রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন। এটা অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি একটা বিষয়, যেখানে আমাদের 4টা পার্ট রয়েছে, কাইন্ড অফ IELTS এর মতো। IELTS এ যেমন থাকে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। সো এখানেও কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন, এখানেও 4টা পার্ট রয়েছে। বাট ওভারঅল আমাদের মেইন কনসার্ন থাকে রাইটিং এর দিকে। ফ্রি হ্যান্ড রাইটিং যার যত ভালো, তারা তত ভালো মার্ক ক্যারি করতে পারে এই সাবজেক্টে। সো আমরা চেষ্টা করব এখানে কিছু এই স্পিকিং এর কিছু পার্টও এখানে আমরা ট্রাই করব, বিকজ যদিও স্পিকিংটা আমাদের পরীক্ষা সরাসরি স্পিকিং এর হয় না, রিটেনটাই হয়, রিটেন এক্সাম হয়, রাইট? এই সাবজেক্টের রিটেন এক্সাম হয়। বাট আমরা চেষ্টা করব এখানে কিছু স্পোকেন রিলেটেড, আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু স্পোকেন কমান্ড বা কোন টাইপের বেসিক যে স্পোকেন, যেটা আমাদের দরকার হয় স্পিকিং এর জন্য, ক্লাস কন্ডাক্টের জন্য, অ্যাসেম্বলি কন্ডাক্টের জন্য, বা আদার্স আমাদের স্টুডেন্টদের হ্যান্ডেল করার জন্য। সো এই ব্যাপারগুলো আমরা এই কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন এখানে আমরা প্র্যাকটিক্যাল পার্ট হিসেবে আমরা কিছু অংশ করব। এটার পাশাপাশি রয়েছে স্কুল প্লেসমেন্ট। নরমালি এটার কোনো এক্সাম হয় না, বাট এটা এরকমটা করার কথা ছিল যে আপনাদের একটা করে হবে, আপনাদের যে কোনো একটা প্রতিষ্ঠানে যে একটা নির্দিষ্ট সময় ধরে কিছুদিন ওখানকার ফিজিক্যাল এডুকেশন টিচারের আন্ডারে, ওই প্রতিষ্ঠানের আন্ডারে কিছুদিন টিচিং প্রফেশনে থাকা আর কি, বা প্রফেশনাল এক্সপেরিয়েন্স গ্যাদার করা। সো এটা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে এটা হয় না, বাট এটা আপনাদের মার্কের মধ্যে ইনক্লুড থাকে। সো আমরা তাহলে নিশ্চয়ই দেখতে পেয়েছি আমাদের এই 8 নাম্বারটা যদি বাদও রাখি, তাহলে আমাদের কিন্তু টোটাল 7টা সাবজেক্ট রয়েছে এই সেকেন্ড সেমিস্টারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব অপরিসীম। আপনারা ফার্স্ট সেমিস্টারে দেখেছেন প্রতিটা সাবজেক্ট, যেমন রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস, এখানে প্র্যাকটিক্যালও আছে আবার থিওরিও আছে। রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস আপনি থিওরিতে ফাইনাল এক্সামে 30 মার্কসের, প্র্যাকটিক্যালে আছে 75 মার্কস। আবার ট্র্যাডিশনাল কান্ট্রি গেমস, এটা কাইন্ড অফ অ্যাথলেটিক্স এর মতো, এখানে পুরোটাই প্র্যাকটিক্যাল। সো এখানে প্র্যাকটিক্যাল আছে 75 এর মতো। ফুড এন্ড নিউট্রিশন, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, এখানে থিওরিতে আছে 30 মার্কস ফাইনাল এক্সাম। অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন, এখানে 30 মার্কসের থিওরি ফাইনাল, এবং ন্যাশনাল ডেজ এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, এখানেও 25 মার্ক আছে প্র্যাকটিক্যাল এবং 30 মার্ক আছে থিওরি।
এদিকে মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশন, এখানেও 30 মার্কের থিওরি এবং 50 মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে। 60 কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, বাট 60 মার্কসের একটা থিওরি এক্সাম রয়েছে। সো এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা নিশ্চয়ই একটু মানবন্টনটাও খেয়াল করেছি এবং সাবজেক্টগুলোর নামও আমরা খেয়াল করেছি। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার বোঝা যাচ্ছে। ওকে ফাইন। কথা আমার একটু কথা কি বোঝা যাচ্ছে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কোনো ডাউট আছে? কথা Yes, ভেঙে ভেঙে আসছে শোনা বা যাচ্ছে স্যার। ওকে নেটের ওকে সমস্যা ফাইন। হলে যার যার সমস্যা। ঠিক আছে। ওকে ভেরি গুড। সো আমরা আমরা দেরি না করে স্যার, সরাসরি আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। জি স্যার, বলেন। স্যার, হ্যালো। জি শুনতে পাচ্ছি আব্দুর রহিম হ্যালো। সাহেব, বলেন। এই জি শুনতে এখন এই পাচ্ছি। ক্লাসটা 7:30 8টায় কি নেওয়া যায়? মোটামুটি সবার সাথে আলোচনা করে দেখবেন। 8টা বাজে। 8টা। জি, আমি স্টুডেন্ট পড়াই, আমরা অনেকে তো এরকম কিছু কিছু আছে একটু স্যার 8টা হলে ভালো হয় স্যার। ঘুমায় না। 8টায় হলে ভালো হয় কাদের? কাদের কাদের স্যার, এই ভালো যে হয়? আমরা বললাম আটটা হলে এটা সবার জন্য ভালো হবে স্যার। 8টা হলে ভালো হয়। একটু বিবেচনা করে দেখেন স্যার। হ্যাঁ, 7টার পক্ষে কেউ আছেন? স্যার 7টা 2 অতি জন থাকতে পারে। অনেক এটা হয়ে যায়, মানে বেলা তলানোর পরে দেখা যায় যে 7টা বা ওইরকম ভাবেই হয়ে যায়। হয় না। 8টা হলে সন্ধ্যার পর পরেই ভালো রোদ হয় আর হয়ে কি। যায়। হ্যাঁ 8টা হ্যাঁ। হলেই ভালো হয়। এখন সবাই তো কর্মক্ষেত্র, দেখা যায় 6টা পর্যন্ত ডিউটি করে, অনেক সময় কেউ বাসায় যাইতে পারে না, 7টা বাজে যায়, এরকম হতে পারে। ওকে ওকে স্যার হ্যাঁ, আমার হ্যাঁ, ওই দিক এরকমই। দিয়ে শেষ কেউ হয়ে না যায় কোনো 7টা কোনো বাজে স্যার। ব্যস্ততা আছে। ঠিক আছে। জি, আজকে আসসালামু আলাইকুম। জি বলেন। আমি স্যার ওই যেদিন স্যার রুটিন দিয়েছে ওই দিনই স্যার ওই স্যারকে বলছি, স্যার আমি মেসেজও পাঠাইছিলাম যে এটা যাতে স্যার একটু মিনিমাম স্যার 8টা বা এর পরে দিলে ভালো হয় স্যার সবচেয়ে। ওকে আমি কথা বলবো, ঠিক আছে আমি কথা বলবো, অসুবিধা নেই। আর হচ্ছে যেহেতু সামনের দিনগুলো শীতের সময়ে দেখা যাবে যে দিনের টাইমটা কম থাকে, রাত্রের টাইমটা দ্রুত চলে আসে, তখন প্রয়োজনে আমরা একটু মানে আরো এগিয়ে নিয়ে আসবো। জি, 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন ওটা 8টা দেখলে একটু ভালো হয়, দেখেন স্যার কইরা ওকে পারবে আমি কিনা। কথা বলবো, ঠিক আছে সবার হয়েই কথা বলবো আমি, সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে, থ্যাংক ধন্যবাদ। ইউ ভেরি মাচ। সো আজকের ক্লাসে আমরা আমাদের ন্যাশনাল ডেজ এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, ন্যাশনাল ডেজ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সাবজেক্টের কিছু অংশ আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। অলমোস্ট বেশিরভাগ টার্মগুলো আপনাদের কমন টার্মেই পড়বে, কমনই মনে হবে। আবার কারো কারো ক্ষেত্রে নতুন হতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু রিভিশনের মতোও হয়ে যাবে। প্রথমে আজকের যে লেসন, এখানে রয়েছে অবজার্ভিং ন্যাশনাল ডেজ, অর্থাৎ জাতীয় দিবস পালন। জাতীয় দিবস পালন। সো এই জাতীয় দিবস কি কি আছে আমাদের এখানে? অনেকগুলা দিবস রয়েছে। সো সিলেবাসের মধ্যে বেশ কয়েকটা দিবস হাইলাইট করা আছে, সিলেবাসে স্পেসিফিকলি দেওয়া আছে। পহেলা বৈশাখ সিলেবাসে স্পেসিফিকলি দেওয়া আছে, যতগুলা দিবস সিলেবাস অনুযায়ী আমরা এখানে পড়বো। অ্যাকচুয়ালি এই দিবসগুলোই যে জাতীয় দিবস বিষয়টা এমন না, এখানে মতবিরোধ রয়েছে, আবার সবগুলাই জাতীয় দিবস না, বাট আমরা পালন করি বিভিন্ন আঙ্গিকে, আমরা এই দিবসগুলো পালন করে থাকি। তো তেমনই আমরা বেশ কিছু দিবস আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই রয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এই আচ্ছা, পহেলা বৈশাখ সম্পর্কে আমি একটু আপনাদের থেকে জানতে চাই। পহেলা বৈশাখ সম্পর্কে আপনারা একটু ধারণা দেন, কে বলতে পারবেন পহেলা বৈশাখ সম্পর্কে ধারণা? স্যার পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। এটা স্যার আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা দিবস হিসাবে পালন করা হয় প্রাচীন বলতে মধ্যযুগ থেকেই। প্রাচীনকালে ছিল, কিন্তু এটা স্যার সম্রাট আকবর প্রথম এটা চালু করেন। জি জি ভেরি তার গুড। খাজনা আদায়ের জন্য জমিদারি প্রথা আরো আছে স্যার, এতটুকুই আর কি বললাম স্যার। আচ্ছা, আর কেউ অ্যাড করতে চান? আর কেউ কোনো কিছু অ্যাড করতে চান?
না স্যার, না। স্যার আপনি আগে স্যার, কারো কোনো সাড়া শোনা যায় না, সারা শব্দ। ওকে ওকে, ঠিক আছে, আমরা খেয়াল করি। তাইলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, রাইট? বাংলা নববর্ষের প্রথম দিন। সো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এখানে যে দিবসগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত খুব ব্রিফলি দিইনি, এট এ গ্লান্স একটা সংক্ষিপ্ত ধারণার জন্য আমরা দিয়েছি, যাতে করে এটা সম্পর্কে ডিটেইল আলোচনা আসে না, সংক্ষিপ্ত আকারে কোশ্চেন আসে। তো যে কারণে আমরা সংক্ষিপ্তই দিয়েছি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ বাংলা যে সাল শুরু হয় বৈশাখ মাস দিয়ে, রাইট? সেই বৈশাখ মাসের প্রথম দিনটাকেই মূলত পহেলা বৈশাখ হিসাবে কাউন্ট করা হয়, যা প্রতি বছর 14 বা 15 এপ্রিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 14 এপ্রিল এটা পালন করা হয়, 14 এপ্রিল। তো এটা 15 এপ্রিলও হতে পারে, সাধারণত 14 এপ্রিল দিনটি বেশিরভাগই পড়ে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয় এই দিনটা। পয়লা বৈশাখ একটি উৎসব মুখর দিন, এটা একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে। ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ মুড থাকে ওই দিনে। সবাই নতুন নতুন ড্রেস পরে, দেশি ড্রেস পরে, বিভিন্ন শোভাযাত্রা থাকে, মিষ্টি খাবার, গানের আসর থাকে, বিভিন্ন কনসার্ট থাকে। আমরা জানি পয়লা বৈশাখেও আমাদের দেশেও বিভিন্ন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে। সো এই যখন কি করে মানুষ নতুন বছরের আগমনকে স্বাগত জানায়, এই দিনটিতে অনেকে নতুন পোশাক পরেন, খাওয়া-দাওয়া, নানা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন মঙ্গল শোভাযাত্রা, মিষ্টি খাবার, গানের আসর ইত্যাদির মাধ্যমে দিনটি উদযাপন করেন। তারপরে স্যার এই যে দোকানদারেরা হালখাতা করে। এক্সাক্টলি, আমি বলতে পরিবর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে ব্যাপকভাবে এটা চিহ্নিত। সো দেখা যায় আহ, আমাদের দেশে নরমালি বাঙালিদের মধ্যে একটা প্রথা আছে, যে আপনারা এলাকাগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন যে তারা বিভিন্ন দোকান থেকে যখন মালামাল কিনে কিছু টাকা বাকি রাখে, বা অনেকে বাকি রাখে, আবার বছর শেষে দেয়। তো এই টাকা কালেকশনের জন্য একটা ওয়ে হচ্ছে এই হালখাতা। সো অ্যাকচুয়ালি পয়লা বৈশাখটা ওই হালখাতা বেসডই হয়ে থাকে। বছরের শুরুতে সবাই যেন আবার তার টাকা পরিশোধ করে আবার নতুন করে তার হচ্ছে খাতা খুলতে পারে, এরকমটা। সো দোকানদারদের জন্যও এটা খুবই ইফেক্টিভ একটা ডে। বাট আমাদের দেশে হালখাতাটা অবশ্যই পয়লা বৈশাখকে উদ্দেশ্য করেই হয় না। নরমালি আগের সময়ে বৈশাখ মাসে যখন ধান উঠতো, ফসল উঠতো, সে ফসল বিক্রি করেই মানুষ মূলত এই টাকা পয়সা পে করতো। সো দেখা যায় এখন বর্তমান সময়ে এটা যার ওই একটা সিজন আছে, ওই সিজনটাকে কেন্দ্র করেই হালখাতাগুলো মূলত করা হয়। সো বৈশাখ মাস বা তার আশেপাশে এটা হয়। ঠিক আছে? যে সবাই মিলে এই নতুন বাংলা নববর্ষটাকেই সবাই মিলে নতুন বর্ষটাকে বরণ করে এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষের উদযাপনে। সো এখানে এডিশনাল ইনফরমেশন হচ্ছে পয়লা বৈশাখ কে চালু করেন? পয়লা বৈশাখ কে চালু করেন? এটা হচ্ছে আমাদের জন্য স্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদিও এই ছোট্ট প্যারার মধ্যে এটা নাই, বাট কে চালু করেন আমরা নিশ্চয়ই জানি। কে চালু করেন? স্যার সম্রাট আকবর স্যার। জি, আকবর। সম্রাট আকবর। সম্রাট আকবর এই পয়লা বৈশাখ চালু করেন। এটা আমাদের জন্য অনেক সময় 1 মার্কের কোশ্চেন থাকে। ঠিক আছে? সো এটা আমরা নিশ্চয়ই এটা জেনারেল নলেজে পড়েছি। অনেকেই জেনারেল নলেজে পড়েছি বা আমরা এটা জানি। এখন আসেন পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুন যদিও আমাদের দেশে খুব ভালোভাবে উদযাপন করা হয় না। এটা আমরা দেখি পহেলা ফাল্গুনটাকে বিশেষ করে শহর কেন্দ্রিক। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন এই দিবসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়? শহর কেন্দ্রিক বেশি উদযাপন করা হয়। এগুলো স্যার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশি হয় আর কি স্যার। এক্সাক্টলি, ওই জন্যই বললাম শহর কেন্দ্রিক বেশিটা হয়। সো পয়লা ফাল্গুন হলো ফাল্গুন মাসের প্রথম দিন, লাইক পয়লা বৈশাখ
তো পয়লা ফাল্গুন হচ্ছে ফাল্গুন মাসের প্রথম দিন। তো আমরা নর্মাল একটা সেন্সে বসন্তের আগমনটাকে আমরা বুঝাই। দেখবেন ফাল্গুন মাসের পহেলা ফাল্গুন বলতেই আমরা একটা গরম গরম হাওয়ার বা গরম গরম বাতাস পাই। শীত কাটিয়ে, শীত উপেক্ষা করে গরমের দেখা, এরকমটা মনে হয় না যে একটু আমরা বলি ওই সময় যে ফাল্গুনের বাতাস বা বসন্তের বাতাস হচ্ছে, বসন্তের বাতাস বইছে। ওই সময়টা দেখবেন একটু গরম হাওয়া শুরু হয়। তো শীতের পরে এই সময়টা আসে। পয়লা ফাল্গুন, ফাল্গুন মাসের প্রথম দিন। এটি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে। নরমালি আমাদের দেশে শীতকালটা আরো আগে থাকে। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারির কাছাকাছিও চলে যায় অলমোস্ট। সো ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে এবং বাঙালিদের জন্য একটি বিশেষ উৎসব। এই দিনটি বসন্তের আগমনকে উদযাপন করার জন্য পরিচিত। তাহলে এই দিনটা মূলত বসন্তের আগমনকে উদযাপন করার জন্য পরিচিত, যেখানে মানুষেরা রঙিন পোশাক পরিধান করে, ফুলের গহনা পরিধান করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। পয়লা ফাল্গুনের দিনে বসন্তের সৌন্দর্য ও প্রাণবন্ততাকে উদযাপন করা হয়। এটি একটি আনন্দময় দিন যা বিশেষত তরুণ প্রজন্মের জন্য খুবই জনপ্রিয়। ফাল্গুনে, পয়লা ফাল্গুনে যেমনটা বললেন, বিশ্ববিদ্যালয়গুলা খুবই খুবই এই যে এটাকে উদযাপন করা হয় বিভিন্ন কনসার্ট, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। ইভেন শহরেও এই দিবসগুলোকে খুব ভালোভাবে পালন করা হয়। বাট অন দ্য আদার হ্যান্ড, আপনারা যদি রুরাল এরিয়াতে খেয়াল করে দেখেন, পয়লা ফাল্গুন কিন্তু খুব ভালোভাবে উদযাপন করা হয় না, বা গ্রামের মানুষ এটাকে ওইভাবে আর কি মূল্যায়ন করে না। সো পয়লা ফাল্গুন এখানে সংক্ষিপ্ত দিয়েছি, আপনারা এটাকে চাইলে এখানে যা আছে এখানেই আপনারা চাইলে 2 মার্ক 3 মার্কের জন্য এখান থেকেও লিখতে পারেন বা নিজের ভাষায়। এখান থেকে আপনাদের টার্গেট থাকবে এখান থেকে জাস্ট মেইন হাইলাইটিং পয়েন্ট গুলো নিয়ে আপনাদের মতো করে লেখা, যে যেটা ভালো বুঝেন সেভাবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, ফাইন। আমরা একটু নেক্সট পয়েন্টটাতে যাই। নেক্সট যে আছে বাংলাদেশের শহীদ দিবস। আমরা জানি আমাদের শহীদ দিবস কবে? 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস নামে পরিচিত। বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস শহীদ দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী বাংলা ভাষী ছাত্রদের উপর পুলিশ গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। এই যে 1952 সালের ভাষা আন্দোলন, অনেকেই ভাষার জন্য শহীদ হয়েছিল। শহীদ দিবসে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিবসটা। যেমন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও স্বীকৃত, যা পৃথিবী জুড়ে ভাষার অধিকার রক্ষার গুরুত্বকে তুলে ধরে। তাহলে 21শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত দিয়েছিল একটা প্রতিষ্ঠান। আমরা কি জানি সেটা? এক্স্যাক্টলি, ইউনেস্কো কত সালে দিয়েছিল? 1999 সালের 17 মার্চ। 17 নভেম্বর। ভেরি গুড। সো 1999 সালে এই ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত দিয়েছিল। সো এই সালটা এবং এই ফাউন্ডেশনের নামটা ইউনেস্কো, এটা আমাদের জেনে রাখাটাও জরুরি। 21শে ফেব্রুয়ারি, এছাড়া আপনারা এইগুলা সম্পর্কে অনলাইনে সার্চ দিলে বা বিভিন্ন বইয়ে ব্রিফ ডিসকাশন পাবেন, ব্রিফ হিস্ট্রি পাবেন। আমাদের ওই ব্রিফটা এখানে পরীক্ষার জন্য দরকার নাই। আমরা একটু পরীক্ষা বেজ আমাদের সাবজেক্ট গুলাকে কভার করার চেষ্টা করছি, যে কারণে সংক্ষিপ্ত আকারে দিয়েছি। তাহলে বাংলাদেশের, আমরা যদি অনেক সময় পরীক্ষার খাতায় কোশ্চেন থাকে যে শহীদ দিবস কবে পালিত হয়, তো আমরা যেন কেউ মিস না করি 21শে ফেব্রুয়ারি। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা গুলাতেও
স্যার দিবস। 11ই মার্চ যে আবার 21 ভাষা দিবস হিসেবে পালন করা হতো ওইটাও কি চায়? জি জি জি। আর কি 52 সালের আগে কিন্তু 11ই মার্চ দিবস ছিল ভাষা দিবস হিসেবে, ওইটাও কি চায় মাঝে মধ্যে? ওইটা আবার বলেন ওইটা। 1952 সালের আগে জি জি। 11ই মার্চ ছিল কিন্তু ভাষা দিবস। আচ্ছা, তারপরে 52 সালের পরে 52 থেকে 21শে ফেব্রুয়ারি কিন্তু হয়েছে ভাষা দিবস। জি 21শে এক্স্যাক্টলি ফেব্রুয়ারি। সেটাই তো বললাম যে না ওইটা 52 কি প্রশ্ন আসে? প্রথম প্রথম ভাষা দিবস কত তারিখে পালন করা হতো এরকম কি নো প্রশ্ন নো এটা আসে? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের শহীদ দিবস। বুঝতে পেরেছেন? জি স্যার। আমাদের সিলেবাসের পার্ট হচ্ছে বাংলাদেশের শহীদ দিবস। তাই শহীদ দিবসটা কত তারিখে পালন করা হয়, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটা কোন প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে, কত সালে স্বীকৃতি দিয়েছে, এটাই ইম্পর্টেন্ট। স্যার একটু মিউট করে রাখেন ফরিদ আহমেদ, একটু মিউট করে রাখেন। হ্যালো ফরিদ আহমেদ, শুনতে পাচ্ছেন? স্যার ফরিদ আহমেদ যদি শুনতে পাচ্ছেন? একটু মিউট করে রাখেন। হ্যালো ফরিদ আহমেদ, শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু মিউট করে রাখেন। আপনি মিউট করে রাখেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। এম কে রনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চান? আচ্ছা দেখেন, ক্লাসের মধ্যে আপনারা যদি এভাবে মিউট করে না রাখেন, আনমিউট করে রাখেন, এটা আমাদের জন্য তো ডিস্টার্ব হয়ে যায় অন্য সবার জন্য। So, আমরা চাই না কেউ, আমরা কেউই নিশ্চয়ই চাই না যে আমার জন্য অন্য কারোর অসুবিধা হোক, অন্যদের অসুবিধা হোক। আমার এখান থেকে রিমুভ করার সুযোগ নাই যেহেতু, সে কারণে আমি রিমুভ করতে পারছি না। আই হোপ আপনারা এটা মেনটেন করবেন। স্যার একটা কথা বলতে পারি? জি বলেন আশরাফুল ইসলাম। স্যার যদি পরীক্ষা ভাই আরেকটা তারিখের কথা বললো যে 52 সালের আগে, তাহলে যদি পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে যে আমাদের মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস কবে, যেমন কোন টাইপের কোন প্রশ্ন আসে তার উত্তর তো একটাই হবে, সেটা হলো 21শে ফেব্রুয়ারি, নাকি অন্য কোন উত্তর দিলেও চলবে? না এটাই 21শে ফেব্রুয়ারি। ওকে স্যার। ওকে, সো 21শে ফেব্রুয়ারি আমাদের সিলেবাসের পার্ট। এখন আসেন বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি আগেও বলেছি এটার চেয়ে ব্রিফ হিস্ট্রি আপনারা বিভিন্ন জায়গাতে পাবেন। এটা সংক্ষিপ্ত একটা পার্ট এখানে দেওয়া হয়েছে, বাট এখান থেকে অনেক কিছু আপনাদের মনে হতে পারে এখানে নাই, আবার অনেক কিছু মনে হতে পারে যে অ্যাড করা যেতে পারে। তো আপনারা নিজেদের মতো চাইলে মডিফাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমরা সকলেই জানি 26শে মার্চ এটা পালন করা হয়। 1971 সালে মূলত এই 26শে মার্চ স্বাধীনতা দিবস প্রথম এটা বাংলাদেশ স্বাধীন হয় আমরা জানি। আর আমাদের বিজয় দিবস থাকে 16 ডিসেম্বর। যখন পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন এই 26শে মার্চ 1971 সাল। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেহেতু এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা ছিল 71 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আক্রমণ শুরু করে। এটা আমরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস অলমোস্ট কম বেশি আমরা সবাই জানি, যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। এটা অনেক সময় অপারেশন সার্চ লাইট কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট কি? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে আক্রমণ করে সেটাই মূলত অপারেশন সার্চ লাইট।
নামে পরিচিত। এর পরের দিন 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ এটার স্বাধীনতা ঘোষণা করেন। এদিন বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাস ব্যাপী দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানি সেনারা ওই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে, বাংলাদেশের হায়ার অথরিটির কাছে আত্মসমর্পণ করে। সো 26শে মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক চিরন্তন স্মারক হিসাবে উদযাপিত হয়। এখান থেকে যে পয়েন্টগুলো আপনাদের ভালো লাগে সেই চট্টগ্রাম জি, বলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দেওয়া হয়, তাহলে ওইটা প্রথম হবে না নাকি? এখানে অ্যাকচুয়ালি ওইটাতে আমরা অনেকেই জানি বা আমরা অনেকে পড়েছি যে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যানাউন্স করেন। সো ওখানে এরকমটা ছিল যে ওয়ান বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, সেটা বাট আমরা এটা বেশিরভাগই এটাই পরিচালিত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এখন এটা নিয়ে মতবিরোধ থাকতে পারে, আমরা মতবিরোধে যাচ্ছি না। বুঝতে আচ্ছা পেরেছি? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার, কোশ্চেনটা হলো, আমরা ছোটবেলা থেকে যখন লেখাপড়া করে আসছিলাম, সব জায়গায় যখন এই মুক্তিযুদ্ধের ঘটনা আসছে, তখনই একটা কথা পড়ছিলাম যে 1971 সালের 25শে মার্চ কালো রাতে এই মুক্তিযুদ্ধ সূচনা হয়। তখন পরে আসছে 25শে মার্চ, অথচ এখানে স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। এর কারণটা কি স্যার? ওই মানে পরবর্তীতে যখন রাতের পরে 12টার পরে 26শে মার্চ হয়ে যাওয়ার কারণে এমনটা ঘোষণা, নাকি অন্য কোনো কারণ? 25শে মার্চে তো পাকিস্তানি সেনারা বাংলাদেশের উপরে অ্যাটাক করে, বাংলাদেশে আক্রমণ করে। এরপরে বাংলাদেশ নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে, নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে এই 26শে মার্চ। ওরা তো রাত্রেই অ্যাটাক করে বাংলাদেশের উপরে। ওকে, বুঝতে পেরেছেন? যেমন এখন হচ্ছে ফিলিস্তিনকে অনেকে স্বাধীনতা দিচ্ছে, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এখন কিছু কিছু দেশ মানবে না, এটাই তো স্বাভাবিক। অনেকে মানবে না, কেউ আগে দিবে, কেউ পরে দিবে, সবাই একসাথে স্বাধীনতা ঘোষণা করবে না। একটা ওয়েজ আছে, তাদের দেশ, তাদের গণতন্ত্র, তাদের সংবিধান সবকিছু মেনটেন করে তারা চলে। আবার আপনি ধরেন আপনি স্বাধীনতা ঘোষণা করেছেন যে ফিলিস্তিন স্বাধীন দেশ হিসেবে আপনি স্বীকৃতি দিচ্ছেন, ওদিকে ইসরায়েল তারপরেও তাকে অ্যাটাক করছে, ফিলিস্তিনের উপরে তারপরেও অ্যাটাক করছে। সো এই বিষয়গুলো পুরো মানে অন্যরকম আর কি। সো বাংলাদেশে যখন অ্যাটাক করা হয়, তারপরে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এই 26শে মার্চ। এরপরে আমাদের রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। সবগুলো দিবস এখানে যেগুলো রয়েছে সব দিবসগুলোর সাথে আমরা সবাই অভ্যস্ত, সবাই কম বেশি নলেজ রাখি বা আমাদের জানা আছে। আমরা বিজয় দিবস সম্পর্কে সংক্ষিপ্ত একটু জানি যে বিজয় দিবস একটু আগেই বলছিলাম 16ই ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তান আত্মসমর্পণ করে, অর্জনের এক বিরাট সাফল্য এনে দেয় এই দিনটি। সেই দিনটি বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসেবে পালিত। আমাদের দেশে বিভিন্ন দিবসগুলোতে ছুটির দিন থাকে, আবার স্কুল কলেজ বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামও থেকে থাকে। তো দেশের সব অঞ্চলে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় এই বিজয় দিবসের দিনে, যেমন পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, এছাড়া বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস থাকে এই দিনগুলোতে। বিজয় দিবসে অনেক জায়গাতে দেখবেন যে বিভিন্ন অ্যাথলেটিক্স কম্পিটিশনও রাখা হয়। সো এই বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় দিন হিসাবে চিহ্নিত। 1971 সালের 16ই ডিসেম্বর, আফটার লং টাইম, অ্যাকচুয়ালি আফটার লং লিবারেশন অর স্বাধীনতা যুদ্ধের পরে, এই দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে পাকিস্তানি হানাদার বাহিনী এই 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেন।
সো বাঙালিদের কাছে আত্মসমর্পণ করেন। কোথায় আত্মসমর্পণ করেন? আত্মসমর্পণ করেন এটা কি আমরা জানি? কে বলতে ঢাকার পারবে? রেসকোর্স ময়দানে, বর্তমানে সরোয়ার্দী উদ্যান। এক্স্যাক্টলি, বর্তমান যেটা সোহরাওয়ার্দী উদ্যান, যেটাকে পূর্বে রেসকোর্স ময়দান বলা হতো, এইখানে। এরপরে রয়েছে ঈদুল ফিতর। আমরা যারা মুসলিম, ইভেন নন মুসলিমও, তারা সবাই জানি ঈদুল ফিতর কি। আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব, মেইন প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সো ঈদুল ফিতরের গুরুত্বটা একটু অন্যরকম, বিকজ অফ দীর্ঘ 1 মাস আমাদেরকে উপবাস থাকতে হয়, রোজা রাখতে হয়। 1 মাস রোজা রাখার পরে প্রথম যে দিন, রমজান মাসের পরের যে মাসটা শুরু হয় প্রথম দিন, সেই দিনটাই মূলত ঈদুল ফিতর হিসাবে কাউন্ট করা হয়। সো ঈদের দিন হিসাবে। সো এই সময় বিশেষ নামাজ আদায় করা হয়, আত্মীয় স্বজনের সাথে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করা হয়। এর পাশাপাশি গরিবদের জন্য দান সাদকা এগুলো করা হয়, যেমন সাদকাতুল ফিতর যেটাকে বলা হয়। এটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ঈদুল ফিতর। এটার পাশাপাশি ঈদুল আজহা এটাও সেম ওয়েতে সমান গুরুত্ব বহন করে, যেটা জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয় এই ঈদুল আজহা। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে উদযাপন করা হয় ঈদুল আজহা। মূলত আল্লাহর প্রতি আনুগত্য এবং কোরবানি দেওয়ার মাধ্যমে দিন ও ইমানের প্রতিফলন হিসাবে এই দিনটা পালন করা হয়। অ্যাকচুয়ালি ঈদুল আজহার দিন আমরা জানি কোরবানি করি, পশু কোরবানি করি। সেটা আমাদের ত্যাগ, আমরা যে আল্লাহকে ভালোবাসি তার জন্য আমরা ত্যাগ করি, আমাদের প্রিয় পশুটাকে জবাই করি। সো এটা আমাদের মুসলমানদের জন্য একটা ঐতিহ্যবাহী একটা দিন। সো কুরবানি দেওয়া, ওই দিনে মাংস খাওয়া, দরিদ্র অসহায়দের মাঝে মাংস বিতরণ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। সো এই ঈদের সময় অনেকে মেজবানি হচ্ছে কাইন্ড অফ এক ধরনের একটা খাবার। সো এটা মাংসকে বোঝায় মেজবানি, গরুর মেজবানি বোঝায়। এটা চট্টগ্রাম অঞ্চলে যাদের বাসা চট্টগ্রাম অঞ্চলে, তারা ভালো বলতে পারবেন। আনন্দের পারিবারিক এবং সামাজিক সংস্কৃতির দিন হচ্ছে এই ঈদুল আজহা। এটার পাশাপাশি আমাদের হিন্দু ধর্মের ভাই বোন যারা রয়েছে তাদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় অনুষ্ঠান হিন্দু ধর্মের, যেটাকে বলা হয় দুর্গাপূজা। রিসেন্ট এই দুর্গাপূজা শেষ হলো এই মাসের ফার্স্ট উইকে। সো দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম এবং অন্যান্য জায়গায় ব্যাপকভাবে পালিত হয়। আমাদের বাংলাদেশেও ব্যাপকভাবে পালিত হয়। যেহেতু ইন্ডিয়াতে আমরা জানি এটা হিন্দুস্থান, ইন্ডিয়াতে বেশিরভাগই নন মুসলিমদের বসবাস, হিন্দু ধর্মের মানুষদের বেশি বসবাস। সেখানে বিশালভাবে উদযাপন করা হবে, এটাই স্বাভাবিক। এই পূজা যে দেবতা মা দুর্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হয় মেইনলি। যারা হিন্দু ধর্মের আছেন তারা আরো ভালো বলতে পারবেন। শক্তি বা শক্তির প্রতীক, দেবী শক্তি বা শক্তির প্রতীক এই দুর্গাকে বলা হয়। দুর্গাপূজা সাধারণত শরতের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শুরু হয় এবং দশমী তিথিতে সমাপ্ত হয়। যেমন ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। দশমীতে মূলত এই দুর্গাকে, যাকে মা দুর্গা বলা হয়, এই দুর্গাকে বিসর্জন দেওয়া হয় নদীতে বা পুকুরে বা পানিতে, তাকে ডুবিয়ে মূলত এই পূজাটা শেষ করা হয়, যেটাকে মূলত বিজয়া দশমী নামে পরিচিত। এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের একটি মেলবন্ধন, যেখানে পূজার আয়োজন থাকে, সেখানে পূজা মণ্ডপ সাজসজ্জা সাজানো থাকে, তারপরে ভোগ বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, নাটক ইত্যাদি। পূজা শেষে বিজয়া দশমীর দিন বিসর্জনের মাধ্যমে এই যে মা দুর্গার প্রতিমা নদীতে বিসর্জন করা হয়। বিশেষ করে আমাদের পাশে একটা নদী আছে, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, ইসামতি নদী। সেই এই নদীর 50% বাংলাদেশ আর 50% ইন্ডিয়া। তো ওখানে গেলে দেখা যায় যে
ওখানে ইন্ডিয়ার একটা টাকি নামের একটা জায়গা আছে, সেখানে মূলত আগে যেটা হতো, এখন সময়ে দেশের পরিস্থিতি, দুই দেশের সম্পর্ক খুব ভালো নেই, যার কারণে আগে দেখা যেত ওই জায়গাতে মানুষ হাজার হাজার মানুষ ওখানে যেত, ইভেন লাখের কাছাকাছি বললেও ভুল হবে না, কারণ ওই সময় ওই নদীতে ওপেন থাকতো, ইন্ডিয়া থেকে মানুষজন বাংলাদেশের মধ্যে আসতো নৌকায় করে, ট্রলারে করে, বিভিন্ন ভাবে, ইভেন বাংলাদেশ থেকেও যেত। আমি একবার গিয়েছি, আমার জীবনে একবার গিয়েছি দেখতে যে আসলে কি হয়, যে দেখি প্রচুর পরিমাণে মানুষ ছোটবেলায়, তো প্রচুর পরিমাণ মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, সবাই নদীতে মহড়া দিচ্ছে এরকম। তো ওই জায়গাটা মানে একটা ফেস্টিভ্যাল, অন্যরকম একটা থাকে। এটার পাশাপাশি ইন্ডিয়ার সাইডটাতে যে জায়গাটা অ্যাকচুয়ালি টাকি নামে পরিচিত, ওই জায়গাতে ওরা মানে হিউজ যে আতশবাজি বা এরকম বিভিন্ন ক্যাটাগরির, নরমালি দেখা যায় যে ওরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত থেকে এই বাজি শুরু করে, প্রায় ১-১.৫ ঘন্টার মতো নন স্টপ বাজি চলতে থাকে। সো বাঙালি মুসলমানরাও এইখানেও আমি দেখেছি অনেকে গিয়েছে, আমি নিজেও গিয়েছি একবার। সো অনেকে দেখতে যায় যে ওই যে আতশবাজিগুলো তারা জ্বালায়, এত সুন্দর ঘন্টার পর ঘন্টা চলছে নন স্টপ। নদীর মধ্যে অনেকে নৌকা ভাড়া করে, আমার বিশেষ করে হিন্দু ধর্মেরই বেশিরভাগই, মুসলিমরা ওই দিকে কম যায়। আবার অনেকে দেখেছি যে ওখানে চুরি করে বর্ডার পার হয়ে চলে যায়, অন্যদের সাথে যোগাযোগ করা থাকে। আবার অনেকে বাংলাদেশে ওই সময়ে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা বাংলাদেশে চলে আসে ওই সময়টা। তো এটাও হিন্দু ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস হিসাবে পালন করা হয়। সো এই দিনটাও খুবই খুবই গুরুত্ব বহন করে হিন্দু ধর্মের মানুষদের জন্য। জন্মাষ্টমী, জন্মাষ্টমী আমরা জানি, জন্মাষ্টমী নরমালি এটাকে আমরা কি বলি, বড়দিন বলি, রাইট? সরি, ক্রিসমাসটা বড়দিন। জন্মাষ্টমী হচ্ছে হিন্দু ধর্মের, একটু মিউট করে রাখেন অজিত মন্ডল, একটু মিউট করে রাখেন। সজীব মন্ডল শুনতে পাচ্ছেন? মিউট করে রাখুন। অনেক সময় আমরা বুঝি, অনেক সময় আনইনটেনশনালি এটা মিউট থেকে আনমিউট হয়ে যায়, চাপ লেগে, ফোন কাছে থাকে বা পকেটে থাকে অনেকে হেডফোন দিয়ে শুনেন, অনেকে আবার দেখেন। সো চলতে ফিরতে অনেকে রাস্তায় থাকেন, অনেকে বিভিন্ন জায়গাতে জবও করেন। সো এটা হতেই পারে, বাট আমরা একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করব। জন্মাষ্টমী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মদিন, যেটাকে জন্মাষ্টমীটা মূলত শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করা হয়। প্রতি বছর শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে, এই দিনগুলো ফিক্সড। শ্রাবণ মাসের, বাংলা মাসের মার্চ যেমন ফিক্সড, সো ওই মাসের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্মাষ্টমী, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরের মাসে পড়ে। এটা ইংরেজি মাসে ভ্যারি করে, বাট বাংলা মাসে এটা ফিক্সড হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী। এই দিনটি বিশেষ করে কৃষ্ণ ভক্তদের কাছে এক মহাত্মক দিন, যেহেতু এটি শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমনের দিন। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, উপবাস, সঙ্গীত, নৃত্য এবং কীর্তন অনুষ্ঠিত হয়। ভক্তরা এই দিনে শ্রীকৃষ্ণের প্রতি, শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের পূজা করেন এবং রাতের বেলায় তার জন্মের সময় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। এটা হচ্ছে জন্মাষ্টমী। বৌদ্ধ পূর্ণিমা, এটা আমরা জানি বৌদ্ধ ধর্মের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা নামেও এটা পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি গৌতম বুদ্ধের জন্মদিন। এর আগে শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল জন্মাষ্টমী, আর বৌদ্ধ ধর্মের জন্য গৌতম বুদ্ধের জন্ম দিন হিসেবে পালন করা হয় এই বৌদ্ধ পূর্ণিমা। সো বোধিলাভ অর্থাৎ জ্ঞান অর্জন এবং মহাপরিনির্বাণ বা
মৃত্যু, এই দিনটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে পালিত হয়, যে এই যে গৌতম বুদ্ধের জন্ম এবং মৃত্যু। বৌদ্ধ পূর্ণিমা চন্দ্র মাসের বৈশাখী পূর্ণিমার দিনে, অর্থাৎ বৈশাখ মাসে, চন্দ্র মাসের বৈশাখ মাসে যখন পূর্ণিমার দিন, সেই পূর্ণিমার দিনটা ক্যালেন্ডার ওয়াইজ এটাকে উদযাপন করা হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এপ্রিল বা মে মাসে পড়ে। গ্রেগরিয়ান একটা ক্যালেন্ডার রয়েছে যেখানে এটা মূলত বুদ্ধিস্টরা ফলো করে। বুদ্ধ পূর্ণিমা যেভাবে উদযাপিত হয় তা নিম্নরূপ, একটু দেখি আমরা কি কি ওয়েতে হয়। প্রার্থনা ও ধ্যান, দানের কর্ম, বুদ্ধমূর্তি সাজানো এবং পঞ্চশীল মেনে চলা। পঞ্চশীল কি? বৌদ্ধ ধর্মের নৈতিক যে আচরণ বিধি, ইথিক্স, এই নৈতিক আচরণ বিধিগুলো মেনে চলা, এভাবেই মূলত বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। এরপরে রয়েছে ক্রিসমাস, এটা আমাদের আজকের লাস্ট পয়েন্ট। ক্রিসমাসটা আমরা জানি খ্রিস্টান ধর্মের জন্য। ক্রিসমাস এটা নর্মালি 25শে ডিসেম্বর এটা পালন করা হয় খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে এই দিনটা পালন করা হয়। সো এই ক্রিসমাস খ্রিস্টান ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর 25শে ডিসেম্বর, আপনারা ক্যালেন্ডার খেয়াল করলেও দেখবেন যে ক্রিসমাস ডে থাকে 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। এটি বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হয় এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী এই দিনেই যিশু খ্রিস্টের পৃথিবীতে আগমন ঘটে। অর্থাৎ যিশু খ্রিস্টের, আপনারা বলেন তো খ্রিস্টানরা কাকে যিশু মনে করেন? কে বলতে পারবেন? আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। জি, এক্স্যাক্টলি, ঈসা আলাইহিস সালামকে আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মূলত যিশু মনে করেন। সো ক্রিসমাস উদযাপন প্রথাগুলি বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি ঘর সাজানো, একটা ক্রিসমাস ট্রি আপনারা খেয়াল করবেন যেখানে বিভিন্ন যে মরিচ বাতি দিয়ে সাজানো থাকে, এটাকে ক্রিসমাস ট্রি স্থাপন, উপহার বিনিময়, এটা যেহেতু তাদের প্রধান ধর্মীয় উৎসব, গান গাওয়া, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে পালিত হয়। এছাড়া অনেক দেশে এই দিনে খ্রিস্টান গির্জায় বিশেষ প্রার্থনা ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্রিসমাসকে সাধারণত ভালোবাসা, দয়া ও শান্তির প্রতীক হিসেবে দেখা হয় এবং এটি অনেকের কাছে একটি আনন্দের, পারিবারিক এবং দাতব্য কাজের সময়। আমরা প্রত্যেক ধর্মের বিভিন্ন দিবস রয়েছে, সো সেম ওয়েতে খ্রিস্টান ধর্মেরও 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, এটা সবচেয়ে বড় উৎসব হিসাবে তারা এই দিনটা উদযাপন করে। এই দিনটা খ্রিস্টান, জি জি, মানে সস্তা বললে যে মুসলিমদের কাছে ঈদ উল ফিতরের উৎসবটা আর খ্রিস্টানদের কাছে ক্রিসমাস অনেকটা একই রকম, তাই তো? জি এক্স্যাক্টলি, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা তো কারো জন্মদিন মৃত্যুদিন হিসাবে উদযাপন করা হয় না, ওটা আমাদের আনন্দের দিন হিসেবে। আমি বলছি মুসলিমদের জন্য ঈদ উল ফিতর যেমন আনন্দজনক, অনেক বড় একটা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আনন্দের দিবস, ফ্যামিলির সাথে আমরা যেমন ঈদ উল ফিতর উদযাপন করি, ওরা ওই রকম ভাবে ক্রিসমাসকে ওই রকম উদযাপন করি। আমি জাস্ট এটা মিনিং। এক্স্যাক্টলি, জি ঠিক বলেছেন। তো আমরা একটু এখান থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, অনেক সময় 1 মার্কের কোশ্চেন থাকে যে 25শে ডিসেম্বর এই তারিখটা ইম্পর্টেন্ট, ক্রিসমাস ডে, যিশু খ্রিস্টের জন্মদিন, এটা আমরা মনে রাখবো। বৌদ্ধ পূর্ণিমা, এই যে গৌতম বুদ্ধের জন্মদিন, ঠিক আছে, এখানে মূলত ওরা যেটা করে, গৌতম বুদ্ধের জন্ম, তার জ্ঞান অর্জন এবং মৃত্যু, এই 3টা গুরুত্বপূর্ণ দিবসের স্মরণেই মূলত এই যে বৌদ্ধ পূর্ণিমাটা তারা উদযাপন করে। বৌদ্ধ পূর্ণিমাটা কখন উদযাপন করে? বৈশাখ মাসের যে প্রথম যে পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা নামেও এ কারণে পরিচালিত, ঠিক আছে। বৈশাখ মাসের
চন্দ্র মাসের বৈশাখ, অর্থাৎ এই যে এটা তো চাঁদের সাথে রিলেটেড এইগুলো, সো ওই বৈশাখ মাসেই মূলত পূর্ণিমার দিন। আমরা পূর্ণিমার সময় দেখা যায় যে চাঁদ, আপনারা দেখলে বুঝতে পারেন যে চাঁদ কেমন থাকে। পূর্ণিমা যেটা হয় যে আমরা যেটাকে চাঁদনি রাত বলি, এরকম। সো এই বৌদ্ধ পূর্ণিমা আমরা মনে রাখার চেষ্টা করব। এটার পাশাপাশি জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন। এটা শ্রাবণ মাসের ৮ম তিথিতে পালন করা হয়। তারপরে দুর্গাপূজা, এটা তো আমরা জানি যে এটা ষষ্ঠী থেকে ওই যে দশমী তিথি পর্যন্ত হয়। শরৎকালে এটা মেইনলি হয়। আমরা এই যে কিছুদিন আগে আমাদের দুর্গাপূজা শেষ হলো। ঈদুল আজহা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, ঠিক আছে। ঈদুল ফিতর এটা রমজান মাস শেষে পরের মাসের প্রথম দিন, রমজান শেষে পরের মাসের প্রথম দিন। বিজয় দিবস 16 ডিসেম্বর 1971 সাল। স্বাধীনতা দিবস 26 মার্চ 1971। শহীদ দিবস 21 ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন মাসের প্রথম দিন। পয়লা বৈশাখ মাসের প্রথম দিন। আজকের আমাদের সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে আমরা অলরেডি দেখেছি 7টা সাবজেক্ট রয়েছে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে খুবই সহজ মনে হবে, কিছু কিছু সাবজেক্ট রয়েছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তবে আপনারা ফার্স্ট সেমিস্টারে যে বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি যেমনটা করেছেন ফার্স্ট সেমিস্টারে, আপনাদের সিলেবাস যে টাইপের প্যাটার্ন ওদের রয়েছে, দেখবেন যে পরীক্ষাতে সেই প্যাটার্নে কোশ্চেন হয় না। বিশেষ করে ওই সাবজেক্টটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্পোর্টস রিলেটেড বা ফিজিক্যাল এডুকেশন রিলেটেড কোশ্চেন আসছে। আপনারা খেয়াল করেছেন কি? আপনারা পড়েছেন নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, আপনারা পড়েছেন অ্যানাটমি, ফিজিওলজি, বিভিন্ন পার্ট পড়েছেন, বাট আপনাদের শুধু স্পোর্টস রিলেটেড কিছু টার্ম আসছে। আপনারা খেয়াল করেছেন? এটা মনে আছে? জি স্যার। সো ওইটা আপনাদের এই যে 1 বছরের যে কোর্স, সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট আপনাদের জন্য, ওটা চ্যালেঞ্জিং সাবজেক্ট আপনারা অলরেডি পার করে এসেছেন। আর আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অনেকে একটু ভয় পান এই যে কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টে। কমিউনিকেটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টে অনেকে একটু ভয় পান, বাট আগে থেকেই বলবো ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হলেই বুঝবেন, বাট আপনাদেরকে লিখতে হবে। আর একটু ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো, আমাদের আসলে এই সময়টাতে রুলস রেগুলেশন পড়ার মূলত সময় না। আমাদের সবার একটা বেসিক আছে, আমরা জানি যে সবাই স্কুল কলেজ পাস করে এসেছেন, ইউনিভার্সিটি পাস করে এসেছেন। সো এই জায়গাগুলোতে আসলে বেসিকটা ডেভেলপ করার জায়গা, ইংরেজির বেসিকটা ডেভেলপ করার জায়গা আমাদের না। আমরা এখানে কিছু সাজেশন ওয়াইজ, আমাদের সিলেবাস ওয়াইজ আমরা কিছু টার্ম কি করব, জানার চেষ্টা করব, ওটাকে আমরা নিজের মতো করে শিখবো এবং নিজের মতো করে লিখবো। আমরা এখানে ওপেন ডিসকাস করব, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিছু স্পোকেনের সাইড আমরা এখানে রাখবো এবার। নর্মালি অন্যবার স্পোকেনেরটা কম গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকে দেখা যায়, আপনাদের অনেকেই বলেন যে স্যার আমি পরীক্ষা দিব কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে, কিন্তু আমি তো ইংরেজি মোটেও কথা বলতে পারি না। আপনি হয়তো বা ইংরেজি লিখতে পারেন, আপনি হয়তো বা ইংরেজি গ্রামার ভালো জানেন, বাট আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। সো অ্যাটলিস্ট ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেল ইংরেজি জানার দরকার হয়, সেটা আমরা এই কোর্সে ইনশাল্লাহ আমরা জেনে যাব। ঠিক আছে? ওইগুলা ইভেন আমরা প্র্যাকটিসও করবো এইগুলো, আপনারা যদি রাজি থাকেন। আর যদি মনে করেন স্যার আমাদের দরকার নাই, তাহলে আমরা ওটা স্কিপ করব। বুঝতে পেরেছি সবাই? না স্যার, আমরাও প্র্যাকটিস স্যার করতে বুঝতে রাজি পারছি, আছি স্যার। কিন্তু আপনি এই যে ইনশাআল্লাহ কমিউনিকেটিভ ইংলিশ যেটা আছে হ্যালো এটা কি ইংরেজিতে আমাদের লিখতে হবে পরীক্ষার সময়? এক্স্যাক্টলি, ইংরেজি তো বাংলায় লেখা যাবে না। তাহলে স্যার খাইছি তো ধরা, কি লিখবো? আচ্ছা, সেটা তো আগে সিলেবাস শেষ করেন, তারপরে কি লিখবেন। কি ফার্স্ট সেমিস্টারে লিখেছেন না? স্যার ইংরেজি তো লিখি নাই। ফার্স্ট সেমিস্টারে তো ইংরেজি সাবজেক্ট ছিল না, যে কারণে ইংরেজিতে লেখেন নাই। বাট যখন ইংরেজি সাবজেক্ট থাকবে, আপনি তো পড়েই যাবেন।
আপনি তো লেকচার শিট পাবেন, আপনি সাজেশন পাবেন, পরীক্ষা দিবেন, সো লিখবেন, অসুবিধা হবে না আশা করা যায়। স্যার একটু সত্য কথা বলি আর কি, পরীক্ষার ঠিক 2 ঘন্টা আগে পড়ে যেয়ে তারপর লিখতাম, এখন এটা 2 ঘন্টা কেন, যদি 5 ঘন্টা দেয় তাও তো মনে হয় লিখতে পারবো না। তো আগে 2 ঘন্টা পড়ে লিখতেন, এখন একটু মাঝে মাঝে, এই যেমন আজকে ক্লাস করছেন, মাঝে মাঝে একটু ক্লাস করলে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। এখন যদি ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লেখার যদি একটা অ্যাপ্লিকেশন আসে, আপনারা লিখতে পারবেন না? ফরম্যাট এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট জানলেই তো হয়। স্যার আমি একটু বলি, আসলে অনেকে ইংলিশ শুনেই হয়তো স্যার ঘাবড়ে যাচ্ছে। আমার মনে হয় স্যার হ্যাঁ, সিলেবাস দেখলেই বা ওই যে প্রশ্ন প্যাটার্ন দেখলে অনেকে এটা ইজি মনে হবে স্যার। জি, আপনারা ইজি পাবেন ওখানে। আমরা আগে থেকে সবকিছু ক্লিয়ার করে দেব, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আর একটা বিষয়, আমরা এবার প্ল্যান করেছি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস কম হয়, তো সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার কথাও আছে, যে 1 সপ্তাহ 10 দিনের একটা প্ল্যান আছে। বাট তারপরেও আমরা একটু চাই প্র্যাকটিক্যাল ক্লাসটা একটু বেশি নেওয়ার জন্য আমরা যদি অনলাইনে প্র্যাকটিক্যাল রাখি, যে ভিডিও ক্লাস, আমার এখানেও ক্যামেরা ওয়ান থাকবে, আপনারাও ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে একটু ক্যামেরা অন করে রাখবেন। আমরা এখানে কিছু ডিল করব যেটা অনলাইনে ডিরেক্ট ভিডিও ক্লাস টাইপ, বুঝতে পেরেছেন? স্যার আপনাকে অনুরোধ জি স্যার, করছিলাম জি। একটা, ওই যে সময় পরীক্ষা কেন্দ্রে দেখা হয়েছিল, বলছিলাম স্যার জি। সপ্তাহে যদি একটা করে দেখান তাহলেও কিন্তু হয়ে যায়। জি স্যার। আমরা যদি সপ্তাহে প্র্যাকটিক্যালটা অনলাইনেও প্রতি নেই, সপ্তাহে অনেকে যদি দেখেন একটা দেখান আর কি, একটা করেও দেখাইলে আমরা ওইটা আর কি প্র্যাকটিস করে নিলাম। এটা আপনার কাছে কিন্তু অনুরোধ করছিলাম যে স্যার সপ্তাহে একটা করে যদি নেন, মনে আছে কিনা জানি না ঠিক। জি মনে আছে, আমি এটা সাথে সাথে কথা বলেছিলাম অথরিটির সাথে, ওই দিনই কথা বলেছিলাম। আমাকে বলছে স্যার আপনি যে প্ল্যান করবেন আমাদের কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে, বুঝতে পেরেছেন? যেমন স্যার এই যে আজকেও কিন্তু বেশি না, 10 মিনিটও যদি দেখা দেন যে এটা হয়েছে একটা ভিডিওর মাধ্যমে, বাস এটা হয়ে গেল, এই সপ্তাহের জন্য হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। আমরা যেটা করব ওটা একটা ক্লাস রাখবো, একটা করে সপ্তাহে একটা হোক, বা ধরেন যে এখনো তো আপনাদের অ্যাটলিস্ট তো 3 মাসের মতো সময় লেগেই যাবে। তো দেখা যায় যে আমরা এর মধ্যে একটা প্ল্যান করে প্র্যাকটিক্যাল ক্লাস রাখবো, যেটা অনলাইনেই হবে। সরাসরি যেগুলা হবে সেটা তো নরমালি শেষের দিকে সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস হয়। বর্ষার সময় চলছে, বর্ষার সময়টা একটু শেষ হলেই আমরা সরাসরি মাঠে ক্লাস নিতে পারবো। তো তার আগে আমরা এই অনলাইনের মাধ্যমে আমরা করব। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা অ্যাটেন্ড করব, বিশেষ করে যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা প্র্যাকটিক্যালি জানাচ্ছি। ঠিক আছে। পিডিএফ ফাইলটা কখন দেওয়া হবে? স্যার আজকে ক্লাসটা পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা, পিডিএফটা পাবেন, আমি একটু পিডিএফটা এডিট করছি, সো একটু আমাকে সময় দেন, আপনারা পিডিএফ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আর যে রাকিব বলেন। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কতদিনের ভিতরে দিতে পারে? কতদিনের ভিতরে দিতে পারে এক্স্যাক্টলি বলাটা কঠিন, যেহেতু এটা এখন তো প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, এই হয়তো বা এখন খাতা দেখার প্রচেষ্টার জন্য হচ্ছে, সো রেজাল্ট নিয়ে টেনশন করার কিছু নেই, আপনারা ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ সবাই। স্যার আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করছিলাম যে আমি বিষয় করে একটু ভুল করছিলাম, মানে উপরের লেখা ঠিক আছে কিন্তু যে ডাবল ভরাট হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে নাকি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে যেটা হয়, ওনারা যদি উপরের ওয়েমারের যে পার্টটা থাকে যেখানে বৃত্ত ভরাট করতে হয়, এখানে যদি কোনো মিসিং থাকে, যখন এই ওয়েমার মেশিন ওটাকে রিড না করবে তখন ওরা সাইডে রেখে দেয়, রেখে দিয়ে ওরা চেক করে যে এটার কোথায় ভুল আছে, তো এটা অসুবিধা হবে না। আমার উপরের লেখা ঠিক আছে বিষয় কোড। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে অসুবিধা হবে না, ধন্যবাদ। ভয়ও নাই। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখা হবে আপনাদের পরবর্তী ক্লাসে। রুটিন অনুযায়ী আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, আপনারা যথেষ্ট অ্যাক্টিভ আছেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেকেন্ড সেমিস্টারটাও। স্যার আগামী ক্লাস কয়টায় হবে স্যার? আগামী দিন স্যার 7টায় আগামী দিন
হ্যাঁ স্যার, আগামী দিন 7টায় ক্লাস দেওয়া আছে রুটিনে স্যার। আচ্ছা, ভাই এটা স্যারের আমাকে থেকে একটু কথা অনুমতি নিয়ে জানিয়ে দিবে স্যারে। আমাকে একটু কথা বলতে দেন। আমি অ্যাডভান্স আপনাদের অ্যানাউন্স করতে পারছি না। আমি কথা বলে আপনাদেরকে জানাবো। আপনারা তো গ্রুপে আছেনই। জি স্যার। ক্লাস 8টায় দিলে ভালো হয় আপনারা স্যার। কয়টায়? 7:30 হলে ভালো হয় স্যার। স্যার 8টা বা 8টার পরে দিলে স্যার সবচেয়ে ভালো হয় স্যার, অনেকেই জব টব করে তো স্যার বলছেন আস্তে আস্তে। 8টায় হলে ভালো হয়। 8টা, কেউ 7:30। আমি কাদেরটা শুনবো? স্যার 8টা আচ্ছা, বা 8টা এরপরে দেন স্যার। 8টা মেজরিটি স্যার 8টা মনে হয় কথা স্ট্যান্ডার্ড। বলতে দিলে জি। আপনি তো টাইম ফিক্স করতে পারবেন না, কেউ 8টায় যাবে, কেউ 7টায়, কেউ 6টায়। ও একটা 8টায় নির্ধারিত করে তাহলে সেরকম টাইম একটা হয়, এই ফিক্স করে। টাইমের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় 8টার মধ্যে। সবাই জি, মোটামুটি মিস্টার এ, আপনি একটু নাম লিখবেন ওখানে। আপনার এখানে নাম লেখা নাই। যাদের নাম লেখা নাই এই গুগল মিটে আপনারা নাম এডিট করে নাম লিখে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার বলি ওয়ালাইকুম কি স্যার, আসসালাম। আপনার সময় যখনই দেন তখন ইনশাল্লাহ আমাদের ক্লাস করা ট্রাই করব। তবে আমাদের এখানে মনে করেন এই 7:30টার সময় এই সাড়ে জামাতটা শুরু হয় আর কি। তো এই কারণে আমার আজকে এই বিশেষ করে আমার আজকেও একটু জয়েন হতে লেট হয়েছে আর কি। তো এই বিষয়টা মাথায় রেখে ক্লাসের টাইমটা দিলে ভালো হয় আর কি। আর আপনার সময় যখনই আচ্ছা, দেন। আমরা 8টায় কথা বলে দেখব। ঠিক আছে, 7টাতেও আমার সমস্যা নাই, 8টাতেও আমার কোনো সমস্যা নাই। বাট আমি কথা বলে দেখব। অফিসে তাদের যেহেতু আরো অন্যান্য ক্লাস থাকে, তো তারা এটা, আমি তাদেরকে প্রপোজালটা দিব, তারা এই করলে আপনারা গ্রুপে জানতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।